আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। আজকে 26শে ডিসেম্বর। আমি আছি ক্যাফে নীল অ্যান্ড রিসোর্টের সামনে। আমরা ছিলাম হচ্ছে এই রিসোর্টে। এখানে থেকে এখন বাজে সকাল 6টা। তো আমাদের এই রিসোর্ট হচ্ছে নীলগিরিতে। এই রিসোর্টে থাকার মেইন যে উদ্দেশ্য সেটা আপনাদের এখন দেখাবো। এই হচ্ছে মেইন উদ্দেশ্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যোদয় হবে এখন। আমরা এখানে সূর্যোদয় দেখব। পাশাপাশি দেখেন এই যে পাহাড়গুলা সব মেঘের চাদরে ঢেকে আছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য আসলে আমরা রাতে এই রিসোর্টে রাত্রি যাপন করি। এরকম সুন্দর দৃশ্য আসলে শহর থেকে এসে এত সকাল সকাল দেখা খুবই একটা কষ্টের বিষয়। এই জন্য আর কি আমরা রাতে এই রিসোর্টে রাত্রি যাপন করেছি এবং এই সুন্দর দৃশ্য উপভোগ করছি। সকাল ভোরবেলা মেঘে পুরা সব কিছু ঢেকে গেছে। ওইখানে দূরে কিছু গাছ দেখা যাচ্ছে যেগুলো মনে হচ্ছে যে সমুদ্রের উপর কচুরিপানা ভেসে আছে এরকমের মনে হচ্ছে ওইখানটায়। আর ওই দূরে দেখতে পাচ্ছেন সূর্য উদয় হবে একটু পরেই। আমরা এখানে দাঁড়িয়ে সূর্যোদয় দেখব। অদ্ভুত সুন্দর দৃশ্য, সূর্যোদয়, তারপর পাহাড়, তারপর মেঘের চাদর। এই হচ্ছে এইখানের দৃশ্য। এই দৃশ্যটাই দেখার জন্য আসলে আমরা এখানে এই হোটেলে রাত্রি যাপন করি আজ। ফ্রেন্ডস, এই যে আমাদের বাইকগুলো দেখছেন সব রেডি। এটা আমার বাইক। ব্যাগ বেঁধে রেডি করা হয়ে গেছে। এখন আমরা সবাই বের হয়ে যাব। একটা ড্রোন শট হবে, এই জন্য আসলে আমরা সবাই একসঙ্গেই বের হব। এখান থেকে আমরা এইখান থেকে বের হয়ে ডানে এদিকে নীলগিরির দিকে চলে যাব। তারপরে থানচি, আলীকদম, ডিম পাহাড় হয়ে আমরা কক্সবাজার যাব। দেখা হচ্ছে। নীলগিরি চলে যাচ্ছি। প্রথমে একটা বড় কার্ভ আছে, এই কার্ভে যে উঠছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন নীলগিরি 1 কিলোমিটার, থানচি 34 কিলোমিটার। এখানে আমরা এখন বাইকগুলো পার্ক করে এখানে আমরা একটু ঘুরবো। ফ্রেন্ডস, আমরা এতক্ষণ নীলগিরিতে ছিলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি নীলগিরি থেকে। জুমভাই
আমরা অলরেডি 3 কিলোমিটার চলে আসছি। বলিপাড়া এখান থেকে 10 কিলো। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে বাইক চালাচ্ছি, আমরা তো আসলে রাস্তায় চালাচ্ছি। আমার দুই সাইডে গাছপালা, অনেক গাছপালা আছে, যার জন্য আমরা সামনের ঢালটা দেখেন অস্থির। এইখানটাতে ইয়ে হয় না, মানে বাইকে বসে বাইক চালানো অবস্থায় দুই পাশে পাহাড়ের যে ঢাল কত নিচু এটা দেখা যায় না, বিধায় বাইক চালানোতে কোনো ভয় লাগে না তেমন একটা। কিন্তু চাঁদের গাড়িতে আসলে উঁচু অবস্থানে থেকে দুই সাইডে পাহাড়ের উঁচু নিচু ঢালটা একটু বেশি দেখা যায়, এবং তখন মনের ভিতরে একটু ভয় আসবেই। সো আমরা আসলে কোনো ভয় পাচ্ছি না, রাইডটাকে এনজয় করছি। আঁকাবাঁকা পথ, আঁকাবাঁকা উঁচু নিচু পথ। বর্ডার গার্ড বাংলাদেশ, এখানে আমাদের এন্ট্রি করতে হবে। আমরা এন্ট্রি করে তারপর পরবর্তীতে আবার ভিডিও করব। আমাদের এখানে জুসের অর্ডার দেওয়া হয়েছে, তো এই ভাই জুসটা রেডি করছে। আমাদের সবাই এখানে ওয়েট করছে জুস নেওয়ার জন্য। এইখানে আপনারা পেঁপের জুস, তারপর জলপাই জুস, তারপরে লেবুর জুস, এখানে ডাবও আছে দেখা যায়, ডাব নিতে পারবেন আপনারা। যে রাজীব ভাই জুস খাচ্ছে। যে রাজীব ভাই, কিসের জুস নিছেন আপনি? এটা জলপাই জুস। কেমন লাগতেছে? টক ঝাল মিষ্টি। রাজীব ভাইয়ের কাছে টক ঝাল মিষ্টি। এখানে দেখছি নিঝুম ভাই একটা নিচে, এটা কি নিঝুম ভাই? পেঁপে আমের জুস। এখন তো আমের সময় না, আমের জুস। পাপায়া না? ওকে ওকে, এটা পাপায়া। পাপায়ার বাংলা যে আম, এটা আমার জানা ছিল না আসলে। হ্যাঁ, তো নিঝুম ভাই পেঁপের জুস নিয়েছে, পেঁপের জুস নিলাম। আমিও একটু টেস্ট করে দেখি। আসলে টেস্ট, বাট সরি ফর বাহাতে খাওয়ার জন্য। আসলেই জুসটা টেস্ট। এত ধরনের জুস, যেটা সবগুলো টেস্ট নেওয়া পসিবল না, এত বড় এক গ্লাস। তো আমি একটাই টেস্ট করলাম। কায়েস ভাই, সে হচ্ছে আমার এক্স কলিগ, আজকে এবারে রাইডে আমার প্রথম রাইড পার্টনার। তো উনি জলপাই জুস টেস্ট করছে। তো আপনারা অবশ্যই এখানে আসলে জুসটা অবশ্যই টেস্ট করবেন, আশা করি। পানি বিক্রেতা, সবাই জলপাই জুস খাচ্ছে, এটা দেখে আমিও লোক সামলাতে পারলাম না। ভাইয়ের কাছ থেকে আমিও একটা জলপাই জুস নিলাম, একটু খেয়ে দেখি। ওয়াও, অস্থির। পেঁপের জুস থেকে তো জলপাই জুসটাই অনেক বেশি টেস্ট। আমি আসলে যদি না খেতাম তাহলে এই জুসটা আসলে মিস হয়ে যেত। সবাই খাচ্ছে দেখে আমিও পেঁপের জুস খাওয়ার পরে জলপাই জুসটা নিলাম। চলে অনেক মজা। আমি এই প্রথম খেলাম এটা, আগে কখনো খাইনি। আসলেই অনেক মজা। এক কথায় ইয়াম্মি। আসসালামু আলাইকুম। এই জুস কর্নারে যে ভাই জুস তৈরি করে আমাদের খাওয়ালো, আমি এখন ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। এই ভাইয়ের এইখানে কি কি পাওয়া যায়, প্লাস এই রেস্টুরেন্টে কি কি সার্ভিস এনারা প্রোভাইড করে থাকে, এই বিষয়ে ভাইয়ের কাছে জানবো। তো আসুন
জানা যাক। ভাই, আপনাদের এখানে জুস কি কি পাওয়া যায় এবং কিভাবে আপনারা দেন? সিজনালি পাওয়া যায় কিনা, বা মনে করেন যে এখন যে জলপাই জুস খাওয়ালেন আমাদের, এটা তো সবসময় পাওয়া যায় না, 12 মাস পাওয়া যায় না, তো এটা কিভাবে কি হয় আমাকে যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, আমার এখানে বিশেষ করে আপনার সিজনালি যে সমস্ত ফলগুলো বিশেষ করে পাহাড়ি এলাকায় পাওয়া যায়, আমি চেষ্টা করি প্রত্যেক সিজনের যে জিনিসগুলো আসে এইগুলো আপনার পরিবেশন করার জন্য। বিশেষ করে এখন যেই সিজন, এখানে আপনি আমার কাছে পাচ্ছেন জলপাইয়ের জুস। জলপাইয়ের জুসটা হচ্ছে আপনার ঝাল টক মিষ্টি, মানে অনেক অনেক সুস্বাদু আর কি। দেখা গেছে আপনার প্রায় 95-96% লোকই খুব ভালো পছন্দ করে। তারপর আপনি পাচ্ছেন আমার এখানে আপনার পেঁপের জুস। এখানে আপনার পাচ্ছেন একটা লেবু ট্যাং স্লাইম দিয়ে একটা মিশ্রিত একটা জুস, মোটামুটি একটা এনার্জি। আমার এখানে পাচ্ছেন আপনার শীতকালীন ভাপা পিঠা আছে, 2 পিঠা। তারপরে পারিজাত গার্ডেন ক্যাফে আপনি ব্রেকফাস্ট করতে পারতেছেন, আপনি লাঞ্চ করতে পারতেছেন, ডিনার করতে পারতেছেন, এবং খুব মানসম্মত খাবার। এখানে আপনি এসে যদি আপনি আরো স্পেশাল কিছু খেতে চান, সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের কাছে আপনার ইলিশ মাছ আছে। আমাদের যদি 1 ঘন্টা সময় দেন, আমরা ইলিশ মাছটাকে সরিষা দিয়ে রান্না করে আমরা পরিবেশন করি। সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে আমাদের নিজস্ব যে বিজিবির বাবুর্চি আছে, সেই বাবুর্চির দ্বারা আমরা রান্নাটা নিজেরাই তৈরি করি এবং আপনাদের মাঝে পরিবেশন করি। আর এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের যে খাবারটা, আমাদের এই খাবারটা আপনি নিশ্চিন্তে যে 100% হালাল, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার এখানে কোনো হারাম খাবার আপনি পাচ্ছেন না। হালালের মধ্যে আপনার যেমন আপনার দেখা গেছে আমরা যে বিফটা আপনাদের খাওয়াচ্ছি, এই বিফটা হচ্ছে বিশেষ করে আমাদের মেডিকেল টিম আসে, এসে গরুটাকে আপনার তারা পরীক্ষা করে যে এটা কি সুস্থ গরু না অসুস্থ গরু। অসুস্থ গরু হলে আমরা এটাকে ক্যান্সেল করে দিই। আমরা যে সুস্থ গরুটা, এটা আমরা নিজেরা জবাই করি, এই গরুর মাংসটা আমরা এখানে পরিবেশন করি। আর খাবারের মধ্যে আপনার পাচ্ছেন বিশেষ করে লাঞ্চ এবং ডিনারে আপনার বিফের সাথে পাচ্ছেন আপনার সাদা ভাত, পাতলা ডাউল, সালাদ, সবজি, আনুষঙ্গিক যা আছে এই সব কিছু মিলে আমরা 220 টাকা একজন ম্যান পরিপূর্ণভাবে খাবে, আমরা পরিপূর্ণভাবে খাওয়াই 220 টাকা দিচ্ছি। আর একই প্যাকেজ, তো বিফের জায়গায় চিকেন যদি আমরা দিই সেখানে হচ্ছে 200 টাকা। আর হচ্ছে বিফ এবং চিকেন যদি কেউ না খায়, সেক্ষেত্রে আমরা এর সরিষা ইলিশ করে দিই। এই সরিষা ইলিশটা হচ্ছে 220 টাকা। একজন মানুষ পরিপূর্ণ ভাবে খাবে, জি, তৃপ্তি সহকারে। যেমন আপনার শাশুড়ি জামাইকে যেভাবে খাওয়ায়, আমরা সেম ওই কায়দায় আমরা আপনাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করি। আর বিশেষ করে এটা তো আমাদের টোটালি হচ্ছে বিজেপি কর্তৃক পরিচালিত। আমার ইউনিটের অধিনায়ক যিনি, উনি কিন্তু খুবই একজন ভালো মানুষ, এবং এত ভালো যে বিশেষ করে এই যে পার্বত্য এলাকায় এত সুন্দর মানসম্মত একটা রেস্টুরেন্ট আমাদের একমাত্র এই গলিপাড়াতে আমরাই করেছি, এবং স্বল্প মূল্যে উন্নত মানের খাবার আপনাদের মাঝে আমরা বিতরণ করে থাকি। ভাইয়া এমন ভাবে বলতেছে যে আসলে এখন সময় হয়নি, মাত্র 12টাও বাজে নাই, তবু ইচ্ছা করতে এখনই ভাতটা খেয়ে যাই এখান থেকে। একটু আগে আমরা ব্রেকফাস্ট করছি, আমরা আসলে এখান থেকে খেয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক ওয়াইজ হইতো। একদম ফ্রেশ, মানে আপনি একদম রিফ্রেশ হয়ে যাবেন। এখানে আপনি আসেন, বিশেষ করে দেখা গেছে বান্দরবন থেকে যখন থানচির উদ্দেশ্যে আসেন, বলিপাড়া আসার পরে দেখা গেছে আপনি 80% লোকই অসুস্থ হয়ে পড়ে। তো এখানে এসে যখন আপনার 10 মিনিট বা 15 মিনিট রেস্ট নেন, বিশেষ করে আমার এখানে জুস যারা খায়, আমার এখানে যারা খাবার খায়, খেয়ে দেখা গেছে তাদের এই যে একটা ক্লান্তি ভাবটা, এই ক্লান্তি ভাবটা আর তাদের মাঝে থাকে। যাই হোক, ভাইয়ের কাছ থেকে আপনারা বিস্তারিত সবকিছুই শুনলেন। আর সবচেয়ে ভালো যেটা লাগলো, এখানে সবকিছুই হালাল খাবার পাবেন আপনারা। আর ওনারা যেভাবে আপ্যায়ন করে, আসলে জামাই আদরের মতো আপ্যায়ন করে আর কি। তো আশা করি আপনারা যারা এদিকে আসবেন, বান্দরবন ঘুরতে আসবেন, থানচি যাবেন নীলগিরি হয়ে, তো তারা অবশ্যই এই বলিপাড়ায় এসে একটা ব্রেক নেবেন এবং একটা প্ল্যান রাখবেন যে এখানে এসে ব্রেক নিয়ে এখানে ব্রেকফাস্ট করবেন, এরকমের টাইমে আসবেন, অথবা এখানে লাঞ্চ করবেন, এরকমের একটা টাইম বেঁধে সেইভাবে প্ল্যান করে তারপরে আসবেন, তারপরে আসবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, কারণ আমাদের কাছেও ভালো লাগছে ব্যাপারটা, আমরা যেহেতু জুস টুসগুলো খেয়েছি। আর আমি লাস্টে আরেকটু কথা বলি, আমার ইউনিট অধিনায়ক যিনি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ছানবীর হাসান মজুমদার, ওনারই অক্লান্ত পরিশ্রম, ওনার প্ল্যান প্রোগ্রাম মোতাবেক আমাদের এই প্রতিষ্ঠান। বিশেষ করে আপনারা দেখবেন গণশৌচাগার ওনার উদ্যোগ, প্রথম যে মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য উনি একটা যে আপনার দেখা গেছে আপনার গণশৌচাগার মানে টয়লেট, আমরা এই একমাত্র হাই কমেন্ট এবং প্রত্যেক দিন হ্যান্ড ওয়াশ, তারপরে এত সুন্দরভাবে এটা ম্যানেজমেন্ট করি। দেখা গেছে একজন সুইপার শুধু নিয়োগ করা আছে এই গণশৌচাগারকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আপনি গোটা বাংলাদেশে যেখানেই যান দেখবেন গণশৌচাগার হাই কমেন্ট দিয়া
এটা করছে কিনা আমার সন্দেহ আছে, যদি কোনো ভালো হাই কোয়ালিটির কোনো রেস্টুরেন্ট না থাকে। আমরা কিন্তু এখানে এসে দেখেন হাই কমেন্ট করে আপনার টয়লেট করে রাখছি। আপনার এখানে টয়লেটের ভিতরে গেলেই দেখে যে মানুষের সবচেয়ে বড় কষ্ট কিন্তু বিশেষ করে তার হয়েছে টয়লেট পেশাবটাই। আমরা কিন্তু সেইটাকে মাথায় রেখে আগে প্রথম উদ্যোগ নিচ্ছি যে এই গণশৌচাগারটা কিভাবে ভালো মানসম্মত ভাবে রাখা যায়। যাই হোক ভাইয়া, ভাইয়ার কাছ থেকে আপনারা বিস্তারিত জানলেন এইখানের। তো ভাইয়া আপনি ইনফরমেশন দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে এখানে আসলে এনআইডির ফটোকপিটা কমপক্ষে হ্যাঁ, এখানে যারা আসবেন ওটা আমি আগেই বলে দিয়েছি যে এখানে আসলে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। আর যাদের কাছে ন্যাশনাল আইডি কার্ড নাই তারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট কোনো একটা আইডেন্টিটির ফটোকপি নিয়ে আসবেন, যেটা দিয়ে এইখানটাতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার। বলিপাড়ায় আমরা দাঁড়িয়ে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপর জুস টুস খেলাম। তারপর আমরা এখন আবার বলিপাড়া থেকে থানচির উদ্দেশ্যে রওনা করেছি। একটা জিনিস আপনাদের বলতে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে প্রতিটি জুস 50 টাকা করে প্রতি গ্লাস জুস। তো যাই হোক, আমরা এখন যথারীতি আবার রাইড স্টার্ট করে দিয়েছি। অস্থির রকমের ফিলিংস, ডাউন হিলে নেমে অমনি আবার সঙ্গে সঙ্গে আপহিলে ওঠা। এটা আসলে যারা বাইক চালান না তারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন না, ফিল করতে পারবেন না আসলে ফিলিংসটা কেমন। যত জীবনে একবার হলেও প্রত্যেকেরই বান্দরবন আসা উচিত। আমাদের দেশের এত সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস, এত সুন্দর একটা জায়গা, যদি না ঘোরেন তাহলে আপনাদের জীবনটাই আসলে বৃথা। অস্থির ভিউ, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। অস্থির রকমের ভিউ। আমরা এখন উঠতেছি, এতক্ষণ কথা বলতেছিলাম না। টার্নের উপরে আর্মির গাড়ি আছে, আর্মির গাড়ি গেল। আমরা আসলে পাহাড়ের উপরে উঠতেছি, শুধু উঠতেছি আর উঠতেছি, এই জন্য আসলে কথা বলতেছিলাম না প্রথমে। একেবারে বাঁকের উপরে গাড়ি পুরা সেকেন্ড গিয়ারে দিয়ে ট্রেনে ওঠা লাগতেছে, যদিও এখন গিয়ার আর একটা শিফট করেছি, কিন্তু তাতেও বাইক নেয় না। পাওয়ার নেয় না। কমিউনিকেটরে
আমি যে ইনফরমেশন পাচ্ছি আমার সাথীদের কাছ থেকে, আমরা এখন আসলে সর্বোচ্চ উচ্চতায় উঠতেছি। বেশি কিছুক্ষণ ধরেই আপনারা দেখছেন আমরা শুধু উঠতেছি। ও মাই গড, এখনো উঠতেছি, শুধু আপহিল। কেউ একজন ডিসকানেক্ট হয়ে গেছে ইন্টারকম থেকে, সম্ভবত সাদমান কিনা। সিঙ্গেল গিয়ার দিয়ে পুরা 5-6 হাজার RPM এ উঠা লাগতেছে। মোটামুটি এখন পাহাড়ের চূড়ায় চলে আসছে। উঠতে না আমি ভুল বলেছি, আমরা এখনো উঠতেছি। ওইখানে সামান্য একটু সমতল জায়গা ছিল, তাই আমার কাছে মনে হলো। এত উপরে যে উঠতেছি তারপরেও আসলে কোনো ভয় লাগতেছে না, আলহামদুলিল্লাহ। রাইড এনজয় করতেছি। বাকিরা পিছে পড়ায় আমরা এখানে একটু দাঁড়ালাম। আমাদের কমিউনিকেটরগুলো ডিসকানেক্ট হয়ে গেছে। কে কানেক্ট হয়েছে? হ্যাঁ, আরো খাড়া আছে, মানে আপিল আরো আছে। হুম, আসেন সবাই।
জিজ্ঞেস করেন। ওয়েট করেন। এখানে আমরা দাঁড়াবো একটু। আপনারা সামনের ভিউ দেখেন। এই যে পাহাড়, আমরা এই পাহাড়ের চূড়া আসছি, দেখেন কত নিচে। আমরা ছিলাম মোটামুটি নিচেই। চেকপোস্টে এন্ট্রি শেষে আমরা আবার সামনের দিকে যাত্রা শুরু করেছি। এবার আমরা পৌঁছাবো ডিম পাহাড়। এইখান থেকে 3 থেকে 5 কিলো হবে ডিম পাহাড়। ইনশাল্লাহ ডিম পাহাড়ে পৌঁছার পর আবারও ছবি তুলব। তো আমরা সবাই ডিম পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম মাত্র। তো ডিম পাহাড় জয় করা হয়ে গেল একেবারে ডিমের মতো, এই জন্য হয়তো এটার নাম ডিম পাহাড়, আমি ঠিক জানি না। এখন সামনে আছে আলীকদম, আমরা এখন আলীকদমের দিকে যাব।